আসসালামু আলাইকুম। নির্বাচন শেষ হয়েছে, দেশে নতুন সরকার, নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছি। ভোট চুরি করে হয়েছেন, নো ডাউট, এটা আপনারাও জানেন, বাংলাদেশের সব মানুষ জানে, সবাই দেখেছে কিভাবে কি হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে আসনটাতে ঢাকাতে নির্বাচিত হয়েছেন সেটা নিয়েও অনেক কি বলবো যে বিতর্ক আছে, এবং সেই বিতর্কগুলোর খুব যৌক্তিক ভ্যালিড গ্রাউন্ড এখানে আছে। সো আমরা সেই বিতর্কে না যাই, যেহেতু যারা বিরোধী দলে ছিল, প্রধান বিরোধী দল এখন বাংলাদেশ জামাত ইসলামী, সে জামাত ইসলামী নিজেই আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে, তারা মেনেও নিয়েছে। এবং সারা দেশে অবশ্যই নির্বাচন পরবর্তী কিছু সহিংসতা হয়েছে, সেটাও যে মানুষগুলো মারা গিয়েছে সে মানুষগুলো মারা না গেলে না যাওয়াটা খুবই খুবই আশাব্যঞ্জক হতো, এবং সেটাই প্রত্যাশিত ছিল। তারপরও মারা গিয়েছে, এক জায়গায় একজন নারী ধর্ষণের ঘটনাও ঘটেছে। এইসব বিষয়গুলো নিয়ে আমাদের অবশ্যই উদ্বেগের ব্যাপার আছে। তারপরেও এখন মোটামুটি বলা চলে পরিস্থিতি কিছুটা শান্ত। তো বিএনপির ভাইরা আপনারা অনেকের সাথে বিএনপি তো আর এই গত প্রায় সেই 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত, আমি ইলিয়াস হুসাইন, আমাকে আপনাদের চিনতে নিশ্চয়ই বাকি নেই। অনেক বিএনপির আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা বলে থাকেন যে ভাই, আপনি এই নির্বাচনের আগে এসে কেন আপনি সরাসরি বিএনপির বিরুদ্ধে গেলেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন, এটা কেন করলেন? দেখেন ভাই, আপনাদেরকে আবারও বলে রাখি, 2031 সালে বাংলাদেশে আবার যখন নির্বাচন হবে, ওই নির্বাচনে আমি দাঁড়িপাল্লার পক্ষেই ভোট চাবো, এটা আপনাদের আগাম বলে রাখলাম। আপনি যদি মনে করেন যে বৃষ্টি যেদিকে ছাতা সেই দিকে ধরবো, ওই চরিত্র আমার ভেতরে নাই। আপনাদের ভেতরে যদি পরিবর্তন আসে সামনে নির্বাচনে, তখন দেখব। কিন্তু এই মুহূর্তে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, যিনি বিএনপির খুব মানে কি বলবো যে পজিটিভ রাজনীতি যারা করেন, যারা আসলেই ভারতকে অপছন্দ করেন, এই 15-16 বছর 17 বছর ধরে, এটা তো বলার অপেক্ষা রাখে না যে বিএনপির উপরেও কী পরিমাণে নির্যাতনে আওয়ামী লীগ চালিয়েছে। তো আপনাদের চোখের সামনেই ঘটেছে। আপনার দলের যিনি প্রধান আছেন, তিনি এই প্রায় 20 বছর যুক্তরাজ্যে কাটাতে হয়েছে, তিনি দেশে যেতে পারেন নাই, তাকে মারা হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যেই তাকে নির্যাতন করা হয়েছে। এগুলো এই বাংলাদেশে ঘটেছে। এবং বেগম খালেদা জিয়া, তিনি যদি নাকি বেঁচে থাকতেন, তাহলে এই নির্বাচনের এই পরের অবস্থাটা আরও অনেকগুলো সংকটের অনেক সহজ সমাধান হয়ে যেত। তো তিনিও যে মৃত্যুবরণটা করলেন, আমার বিশ্বাস যে তাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। অনেকেই মনে করবেন যে না, উনি এখন মারা গিয়েছে, এই জন্য হয়তো অভিযোগ করেন, কিন্তু ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে। যদি সেটা করা নাও হয়ে থাকে, উনি যতদিন ধরে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে চাচ্ছিলেন, তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় নাই, অহেতুক তাকে জেলখানায় আটকে রাখা হয়েছে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। তো এই যে নির্যাতনগুলো চলেছে, আপনাদেরকে একদম মুখ পুছে ফেলার, মানে বিএনপির কিছু লোকজনের অবস্থা দেখলে মনে হয় যেন আমরা তাদের বিশাল আকারের শত্রু। ভাই, নির্বাচনে আপনি যদি চান কোনো প্রতিদ্বন্দ্বী আপনার থাকবে না, সবাই আপনার পক্ষে কথা বলবে, তাহলে তো হাসিনা যেরকম নির্বাচন করেছে সেই নির্বাচন হবে। আপনাকে প্রতিদ্বন্দ্বী নিতে হবে, এবং প্রতিদ্বন্দ্বীদের চাইতে ভালো আপনাকে করে নির্বাচনে জয়ী হতে হবে। এটা এবার যেমন ছিল, সামনে যখন নির্বাচন হবে সেই নির্বাচনেও আপনাকে মাথায় এটা রাখতে হবে। এবং সেই প্রিপারেশন যদি আপনার না থাকে, এবার জামাত ইসলামের সাংগঠনিকভাবে তারা আপনাদের সাথে হয়তো খুব নমনীয়ভাবে, দেশের একটা ক্রান্তিকাল চলছিল, এই মুহূর্তে দেশের ভেতরে যদি বিশৃঙ্খলা, আমি আল্লাহর কসম করে আপনাদেরকে একটা কথা বলছি, আমি নির্বাচনের পরে জামায়াতের আমিরের সাথে কথা বলেছি, সেই কথার ভেতরে একদম উনি যা বলেছেন, আল্লাহর কসম করে বলছি, আগেই বলছি, উনি যা বলেছেন সেই কথাটাই আপনাদেরকে বলি। ওনার মুখ দিয়ে বললে হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারত। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা নির্বাচনের দিন যখন সন্ধ্যার পরে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা শুরু হওয়ার পরে আমরা প্রথম দিকে দেখলাম যে সবগুলো আসনে, সবগুলো কেন্দ্রের ভোট যখন ফলাফল প্রকাশ হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে দাঁড়িপাল্লার ভোট বেশি। হঠাৎ করে বিভিন্ন জায়গায় ভোট গণনা বন্ধ হয়ে গেল। প্রথমে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেখানে দেখাচ্ছিল একদম প্রথম পরপর 5টা দাঁড়িপাল্লার, একটা ছিল ধানের শীষের। তো সম্ভবত টাঙ্গাইল 5 বা কোনো একটা আসনের ফলাফল দেখাচ্ছিল যে ধানের শীষের, আর সবগুলো দাঁড়িপাল্লার।
এখন এই সময় এসে নির্বাচনের ফলাফল ঘোষণা করা বন্ধ হয়ে গেল। তো বন্ধ হওয়ার পরে যখন কিনা আপনি করলেন, একসাথে কয়েকটা কেন্দ্রের কয়েক ঘন্টা পরে আপনি দিলেন, 2-3 ঘন্টা থেমে থেকে তারপরে হঠাৎ করে একসাথে, যেমন তারেক রহমানের যে আসনটা খালেদুজ্জামান ভাই যেখানে দাঁড়িয়েছিল, খালেদুজ্জামান যখন কিনা সম্ভবত 17টা না কয়টা আসনের ফলাফল তারা একসাথে রিটার্নিং অফিসার আপনার সাইন করে দিয়ে দিয়েছেন, যে এটার আলাদা কোনো খবর নাই যে কোন কেন্দ্রে কতটুকু। যেটা আমি নির্বাচনের আরও 1 সপ্তাহ আগে থেকে বারবার বলছিলাম যে কারচুপি যেটা হতে পারে, এই যে বলা হয় মানে আধ্যাত্মিক কথাবার্তা বলা হয়, ভারত আমাদের এখানে জোর করে বসায় দেওয়া যায়, ভারত যা চায় তাই হয়, আমেরিকা যা চায় তাই হয়, এটা আমি মানি না, এটা আমি মানতে চাইও না, ভবিষ্যতেও মানব না, যে তারা এসে তারপরে ওই কালো জাদু করে তারপরে কাউকে ভোট বেশি পাওয়াই দেয়। এটা আমাদের দেশের যে ইঞ্জিনিয়ারিং, যেই মেকানিজম, সেটার মাধ্যমেই এটা করা হয়। তো সেটা কিভাবে করা হয়, ধরেন আপনি ফলাফল ভোট হয়েছে এক রকমের, আর রিটার্নিং অফিসারের অফিসে যখন যায় তখন রিটার্নিং অফিসার ঘোষণা দেয় আরেক রকম। এই জন্যে আমি বারবার বলেছিলাম যে প্রতিটা কেন্দ্রের ফলাফল, কেন্দ্রে যারা থাকবে এজেন্টরা, তারা ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করে তারপরে এই কেন্দ্র ছাড়বে। কিন্তু জামাত ইসলামের বিভিন্ন জায়গাতে এই অভিযোগটা আমি নিজেও পেয়েছি, যে জামাতের ধরেন এক জায়গায় আমি জামাতের একজনকে জিজ্ঞেস করছিলাম, এই যে কি বলে মামুনুল হকের কেন্দ্রে, তো মামুনুল হক হুজুরের এই কেন্দ্রটাতে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে উনি পাশ করেছিলেন, বপি হাজ্জাজ এখানে পাশ করেন নাই, কিন্তু ওনার এখানে এজেন্ট নাই। পরে আমি জিজ্ঞেস করলাম যে এই কেন্দ্রটাতে এজেন্ট ছিল না, পরে উনি খোঁজ নিয়ে আমার জানালেন যে ওইখানে একজন নারী এজেন্ট ছিল, তিনার ছোট বাচ্চা ছিল, তিনি চলে গিয়েছেন। আরেক জায়গায় একজন গিয়েছিলেন নামাজে, ওই ফাঁকে যা করা করে ফেলেছে। সো আপনাকে এই প্রিপারেশন রাখতে হবে যে এমন একজনকে দিতে হবে যে 24 ঘন্টা থাকতে পারবে, যতক্ষণ দরকার হয় এই ফল বের না হওয়া পর্যন্ত তাকে থাকতে হবে। এরকম ঘটনা নিশ্চয়ই আরও অনেক জায়গাতেই ঘটেছে। এই ঘটনাগুলোকে যাতে ঘটানো না হয় সেটা ব্যবস্থা করতে হবে। তো আমি আমির সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনারা যখন ফলাফল দেখলেন যে কয়েক ঘন্টা বন্ধ রেখে এরপরে এই ফলাফল দেওয়া হলো, হঠাৎ করে 10টা 15টা 20টা কেন্দ্রের একসাথে ফলাফল দেওয়া হচ্ছে, এই 2-3 ঘন্টা যখন বন্ধ ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে চ্যানেল 24, 71 টিভি, সময় টিভি, তারপর আরও কয়েকটা টেলিভিশন আছে, এরা আপনার রেজাল্ট দেওয়া শুরু করলো কি যে সব জায়গায় বিএনপি, সব জায়গায় বিএনপি। জামাতের যে আসনগুলো আমি নিজে ধরেন যেগুলোর খবর জানছিলাম, যেমন আমার বাসায় চুয়াডাঙ্গাতে, আমি চুয়াডাঙ্গার দুটোতেই রেজাল্ট পেয়েছি যে দুটো জিতে গিয়েছে, কুষ্টিয়াতে 3টা রেজাল্ট পেয়েছে জিতে গিয়েছে, নীলফামারীতে জিতেছে, সাতক্ষীরাতে জিতেছে, যশোরে খবর পেয়েছে, কিন্তু সেগুলো রেজাল্ট দেওয়া হচ্ছে না, সেগুলো বলছে না, সব বিএনপি বিএনপি বিএনপি, এবং মানে আজগুবি রেজাল্ট দিয়ে দেওয়া হচ্ছে চ্যানেল 24, তারপরে এই সময় 71, এই টেলিভিশনগুলোতে। তা আমি সাহেবকে বললাম যে আপনারা এই সময়টাতে আপনারা কোনো প্রতিবাদ করলেন না কেন? যখন দেখলেন যে আপনাদের রেজাল্ট আর দেওয়া হচ্ছে না, ওই জায়গায় তো আপনাদের উচিত ছিল। ঢাকা 8, মির্জা আব্বাস কখনোই পাশ করে নাই। মির্জা আব্বাসের এখানে কি হয়েছে সেটা বাংলাদেশের সব মানুষ দেখেছে, যে বিএনপি করে সেও জানে কিভাবে পাশ করানো হয়েছে তাকে। তো এই জায়গাগুলোতে তো আপনারা যখন দেখলেন যে ঠিক আছে ঢাকা 13-য় আমার শেষ, 13-র পুরো এস্টাবলিশমেন্টটা আপনি 14 নিয়ে যেতে পারতেন, 11 নিয়ে যেতে পারতেন, 8 নিয়ে যেতে পারতেন, এটা করা হয় নাই কেন? যেমন নাহিদের আসনে জামাত ইসলামের বিশাল প্রস্তুতি ছিল, সেইখানে কিন্তু কারচুপি করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, শেষ পর্যন্ত পারে নাই। তো এখন এইখানে এগুলোতে করা হলো না কেন? মির্জা আব্বাসের আসনটাতে সেখানে যেখানে কোনো সিল মারা নাই, এক জায়গায় কালো দাগ আছে, তারা নিজের দাগ দিয়েছে, দাগ দিয়ে তারা বলেছে যে এটা এই পেয়েছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিল যে যেখানে কালো দাগ পেপারের যে কোনো এক জায়গায় যদি নাকি দাগ থাকে, সেটাই ধানের শীষ হিসাবে গণ্য করা হবে। কেন? ধানের শীষ ছাড়া কি আর কোনো মার্কা নাই ওইখানে? এটা করা হয়েছে। তো এই আমি যতটুকু, আমি আপনাদের কাছে সব কিছু বলছি না, কিন্তু আমি যতটুকু ভেতরে মানুষজনের সাথে কথা বলে বুঝেছি যে এই নির্বাচনটার আসলে এরকম একটা ফলাফল জামাতকেও আগে থেকেই বলে রাখা হয়েছিল যে আপনাদেরকে মেনে নিতে হবে। পরিস্থিতি যদি আপনাদের ইয়েতে যায় এবং সেই ক্ষেত্রে যদি কোনো দেশে খারাপ একটা দিকে যায়, তখন কিন্তু আপনারা সামলাতে পারবেন না, আমসালা সব সমানে যাবে। জামাত ইসলাম মেনে নিয়েছে, ঠিক আছে, আমরা তো ভাই জামাত ইসলামের হারানোর কিছু নাই। জামাত ইসলাম আজকে বাংলাদেশের প্রধান বিরোধী দল, 32% ভোট পেয়েছে তারা, না 37%,
37% ভোট পেয়েছে তারা, বিএনপি পেয়েছে 52%। খুব বেশি পার্থক্য নাই তো এত কিছু করার পরেও। এই যে আমরা গত প্রায় 1.5 বছর, বিশেষ করে সব শেষ 6টা মাস ধরে আমরা বট বাহিনীর কথা শুনেছি। তো বট বাহিনী হইলেই 32% সব কি বট নাকি? ভোট কি অনলাইনে হয়েছে, ফেসবুকে হয়েছে? ভোট তো সরাসরি হয়েছে। তাহলে এই যে 37% ভোটটা পেল জামাত ইসলাম, তাহলে এই ভোট কোত্থেকে আসলো? অতএব জামাত ইসলাম ভোট পেয়েছে, এবং জামাত ইসলাম যেই ভোট পেয়েছে, যদি সব বিতর্কের বাইরে যে মনে করি যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, এই সুষ্ঠু নির্বাচন হয়ে থাকলেও জামাত ইসলামের জন্য বিশাল ব্যাপার। আজকে এই 2026 সালে এসে আমরা কথা বলছি, কারণ আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই বিএনপি জিতে গেল, জামাত হেরেছে, তাতে সমস্যা কি? জামাত কি সারা জীবন ক্ষমতায় থাকবে নাকি? আমি জামাতকে পছন্দ করি, জামাত সারা জীবন জামাত বিরোধী দলে যাবে, জামাত ক্ষমতায় আসবে, এটাই তো আমরা চেয়েছি। তাতে সমস্যাটা কোথায়? শেখ হাসিনা দেশে নাই, এইটার চাইতে সন্তুষ্টি আর কিছু নাই। এখনও মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে মনে হয় যেন শেখ হাসিনার কি নাই, আসলে এটা সত্যি কল্পনার ভেতরে আসে। তো আমার কথা হলো যে আপনারা যখন কিনা একসাথে রাজনীতি করেছেন, একসাথে জেল খেটেছেন, একসাথে গুম হয়েছেন, এখনও পর্যন্ত বিএনপির লোকজন আপনার খুঁজে পাওয়া যায় না, এরকম অনেক মানুষ আছে না? ইলিয়াস আলী কোথায় আমরা জানি না, চৌধুরী আলম কোথায় জানি না, এরকম অনেক মানুষ আছে যাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই যে যিনি এমপি নির্বাচন করেছেন তুলি, তিনার ভাই জানে না এখনও সে কোথায় আছে। এই যে গুমগুলো হয়েছে, খুনগুলো হয়েছে, খিলগাঁয়ের জনি, তার বুকের মধ্যে 10টা না 12টা গুলি করা হয়েছে, মৃত্যুর পরেও তার বুকে গুলি করা হয়েছে। এগুলো কি ভাই অনেক দিন আগের কথা নাকি? মাত্র এই 2-3 বছর আগের মধ্যে এর মধ্যেই সব কিছু ঘটেছে। আজকে আপনারা কোথায় থাকতেন? সেই জামাত ইসলাম আজকে প্রধান বিরোধী দল, কথা বলতে পারে, তার একটা কর্মীর উপরে কোনো নির্যাতন হলে সরাসরি যায় সে প্রতিবাদ করতে পারে, সে সেখানে যায় মানে প্রতিরোধ গড়ে তুলতে পারে। তো এটার চাইতে বড় আর কি হইতে পারে? বিএনপি এখন ক্ষমতায়, ভাই স্বপ্ন দেখেছেন? এটা স্বপ্নেও কল্পনা করেছেন যে 2026 সালে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে? এখন কথা বলতে গেলে তো ভাই অনেক বড় বড় কথাবার্তা বলা যায়। আমরা এই কথাবার্তা নিয়ে যদি তর্ক করতে চান, তর্ক করে পারবেন না। আমরা ওই যে 10 ডিসেম্বর আমরা দেখি না ইয়েতে আপনার যে মিটিংটা হইলো, আপনাদের শেষ পর্যন্ত নিয়ে গরুর হাটের মধ্যে নিয়ে করতে দিতে চেয়েছিল, আপনার জনসভা করতে দিতে চেয়েছিল, মনে আছে সেটা? সারা দেশের মানুষ মানে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে বসবাস করত। একটা ককটেল ফুটেছে, তাও অনেক দূরে, সেই কাকরাইল মোড়ে না কোথায়। আপনার মহাসচিব পরবর্তী কর্মসূচি ঘোষণা না করে দৌড় দিয়েছিল, আবার ফের স্টেজে উঠে এসে এরপরে কর্মসূচি ঘোষণা করে তাড়াতাড়ি দৌড়। এটাই তো আপনারা। ভাই খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক সরাইতে পারেন নাই 1.5 বছর, এটাই তো আপনারা। খালেদা জিয়াকে জেলখানায় নিয়ে গিয়েছে, কিছু করতে পেরেছেন? কি করতে পেরেছেন? চিকিৎসা, এই যে মহিলাটাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, বাড়িতে ছিল তখন, তো জেলখানায় না, বাড়িতে ছিল, সেখান থেকেও তাকে বিদেশে নিতে দেওয়া হয়নি। কি করেছেন তার জন্য? মহিলা মারা গিয়েছে, এই তিলে তিলে ধুকে ধুকে তারপরে মারা গিয়েছে। সো এত বড় কথাবার্তা বলে লাভ নাই। এই দেশে আপনি রাজনীতি করবেন, বিরোধী দলে যাবেন, আবার ক্ষমতায় আসবেন, সরকারি দলে থাকবেন, বিরোধী দল আপনারা অনেকভাবে জ্বালাবে, সব ঠিক আছে, এটা পার্ট অফ পলিটিক্স। কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ যখন আপনার বিরোধী দল বা আপনি বিরোধী দল আর আওয়ামী লীগ সরকারি দলে থাকে, ওই সময় পরিস্থিতি কি হয় সেটা আপনারা এই গত 15 বছরে দেখেছেন। অতএব এইটুকু দিয়েই চিন্তা করেন। আজকে সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে করা হচ্ছে, কি বলে, ওই যে আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আপনারা খুলে দিচ্ছেন। এই যে পার্টি অফিসগুলো খুলে দিচ্ছেন না, এটা যদি মনে করেন এই আমাদের এই বুকের ভেতরে না এটাতে ব্যথা হয়। এই যখন দেখি যে আওয়ামী লীগের পার্টি অফিস, আজকে সকালে আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন বাংলাদেশ সময় সকালবেলা দেখলাম যে মাদারীপুরের ওই দিকের কোন এক এমপি সহ, এক নারী এমপি সহ আরও 3 জনের জামিন হয়েছে। কোন গ্রাউন্ডে জামিন হলো? কিভাবে জামিন হইল? এগুলো যদি মনে করেন যে আওয়ামী লীগ আপনার জন্য বেটার অপোজিশন, এই 17 বছরের শিক্ষা না হইলে তো আর কিছু বলার নাই। যদি শিক্ষা হয়ে থাকে তাহলে এগুলো থামায়। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে দিবেন, কোনো সমস্যা নাই, রাজনীতি যে মনে চায় করুক। আওয়ামী লীগ কী করেছে, কীভাবে দেশ চালিয়েছে বাংলাদেশে মানুষ দেখেছে। মানুষ যদি তারা ভোট দেয় করতে দেন, কিন্তু বিচার হইতে হবে। এই একজন এমপি কিভাবে ছাড়া পায়
সাধারণ কর্মী, গ্রামের ওয়ার্ডের একজন কর্মী, তারে নয় বুঝলাম যে আপনি 1.5 বছর হয়েছে, ওকে ঠিক আছে, ওরে ছাড়ো এবার। তো একজন এমপি কীভাবে ছাড়া পাইল? শেখ হাসিনার পরিবার রাজনীতি করতে পারবে যদি চায়, এগুলো আপনারা যখন বলেন তখন খুব কষ্ট হয়। যেই কারণেই নির্বাচনের আগে এসে আমাদের এই পক্ষ সরাসরি নেওয়ার কোনো সুযোগ ছিল না। আজকে যারা এই প্রশ্ন করেন যে ভাই কেন দাঁড়িপাল্লার পক্ষে গেলেন, তারা গতকাল যখন কিনা শপথ নিল ওই সময় কিছুটা টের পেয়েছেন যে কেন আমরা জামাত ইসলামের পক্ষে গিয়েছিলাম। তারা প্রথম দিনেই এই শহীদের এতগুলো রক্তের সাথে তারা বেইমানি করেছে। এই গাদ্দারি আল্লাহ সহ্য করবে না। আপনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, মায়ের জানাজায় অংশ নিতে পেরেছেন, তারপরে শেষ মুহূর্তে পর্যন্ত অন্তত লাশ তো দেখতে পেরেছেন। এটা এই শহীদদের কারণে। এই যে কয়দিন আগে মানুষগুলো মারা গেল, এরা জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি কোনো রাজনৈতিক দল বুঝতো না। এরা সাধারণ মানুষ। দমন, পীড়ন, নির্যাতন, দেশের এই খারাপ অবস্থা, এগুলো দেখে তারা আস্তে আস্তে প্রতিবাদী হয়ে উঠেছে। তারপরে রাস্তায় নেমেছে, গুলি খেয়েছে, মারা গিয়েছে, শহীদ হয়েছে। তাদের সাথে গাদ্দারি করলেন জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে। তো এই জিনিসগুলি যদি না করেন তাহলে আমাদের ভাল লাগবে। আপনারা দেশ চালান, কোনো সমস্যা নেই, আপনাদের কাছ থেকে রুটি খাইতে যাব না। রুটি খাওয়ার লোক বহুত আছে, যারা খাইতে চায় তাদেরকে দেন, কোনো সমস্যা নেই। আমার একটাই পলিসি, সেটা হয়েছে যে ইন্ডিয়া এই দেশে কোনো দিন আর মাতবাড়ি করতে পারবে না। অতএব এই ইন্ডিয়া, আওয়ামী লীগ এখনও পর্যন্ত সেই ইন্ডিয়ার সবচেয়ে পছন্দের দল, এবং আওয়ামী লীগ এই দেশে ক্ষমতায় আসলে আবারও ইন্ডিয়া সে আগের মতোই করবে। সো তাদেরকে আসতে দিয়ে না, আপনাদের পায়ে ধরে অনুরোধ করলাম, আর কিছু না। তো যেটা বলছিলাম যে জামাতের আমির উনি এই কথাটা বলেছেন যে আমাদের যদি নাকি ওই সময় ইলিয়াস, আমরা যদি নাকি গ্যাঞ্জাম করতাম, তাহলে আমাদের কাছে গোয়েন্দার তথ্য ছিল যে এখানে আওয়ামী লীগ নামবে মাঠে, এবং আওয়ামী লীগের সাথে বিএনপিরও কিছু লোকজন নামবে, নেমে তারা প্রচণ্ড বিশৃঙ্খলা করবে, দেশটা একটা গৃহযুদ্ধের দিকে যাবে। আমরা ওই দিকে যেতে চাইনি, এই জন্য আমরা কোনো কিছু বলি নাই। তো এই যে জামাতের আমিরের মতো একজন মানুষ এতটুকু মানে স্যাক্রিফাইস করেছে, ধরেন আমি জামাত ইসলাম পাশ করলে কি হইতো? হ্যাঁ হয়তো, ধরেন মনে করেন যে আমার জন্য বাংলাদেশের রাস্তাটা অনেক ইজি হয়ে যাইত। আমি ভাই বাংলাদেশে গিয়ে মন্ত্রীও হইতাম না, এমপিও হইতাম না। এমপি হইলে আমি তো হয়তো জামাতের কাছে চাইলে আমার এমনিতেই দিত। আমি হইতে চাইনি তো ভাই। তো আমি চাইনি ওইটা, আমি এখনও চাই না, ভবিষ্যতেও চাবো না। এটা আল্লাহ বাঁচায় রাখলে তারপরে দেখবেন। আমার রাস্তা ভাই ওই একটা, আওয়ামী লীগ আর ইন্ডিয়া, এর বাইরে কিচ্ছু নাই। কিন্তু উনি তো প্রধানমন্ত্রী হইতেন। যিনি প্রধানমন্ত্রী হইতেন সেই ব্যক্তি মানে এত ঠান্ডা মাথায় আমার সাথে বলতে পারেন যে ইলিয়াস, আমরা ওই সময় কিছু করলে দেশের অবস্থাটা খারাপ হইতো। আগে বলেছি, আল্লাহর কসম করে বললাম যে এতটুকু স্যাক্রিফাইস উনি করেছেন। তো সেই মানুষগুলোর জন্য আপনারা মানে ন্যূনতম সৌজন্যতা বোধ, সহযোগিতা, সহমর্মিতা দেখাইতে পারবেন না? এদেরকে আক্রমণ করে কথা বলতে পারে। চারিদিকে যে অবস্থা, সেই ৭১ রাজাকার এইসব বলে কথা বলা, যে বডি ল্যাঙ্গুয়েজে আপনার গত ২-৩ দিন সালাউদ্দিন, আমির খসরু আর হইল গিয়া এই মির্জা ফখরুল কথা বলেছে, ভাই এটা যদি, এই চেহারা যদি তাদের আজ থেকে ৫ বছর আগে দেখতাম, প্রশ্নই আসে না আওয়ামী লীগের বিরুদ্ধে এত ফাইট করতাম, নিজের পরিবার সবাইকে এত বিপদে ফেলে দিয়ে, কখনই করতাম না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যে কারণে আপনাদেরকে কথাগুলো যে কারণে বললাম, সেটা হচ্ছে যে ভাই আপনারা ক্ষমতায় এসছেন, দেশ চালান, কোনো সমস্যা নাই। আপনাদের যে মন্ত্রিসভা গঠন করেছেন, এই মন্ত্রিসভা আমরা এদেরকে আগেই চিনি। ধরেন একজনের কথা বলি, এই যে ইকবাল হাসান মাহমুদ টুকু, তাই না? এই ইকবাল হাসান মাহমুদ এই বদমাইশ না? সেই যে বিদ্যুৎ চুরি করেছিল, যে বিদ্যুৎ খাতে যে লুটপাট করেছিল, এই বদমাইশই তো। সেই বদমাইশরা আবারও আপনারা সেই বিদ্যুতের খাতেই দিয়েছেন। আপনার এই চোর, আপনার সালাউদ্দিন, তারা স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। এরকম আরও অনেক চোর আছে, যেই চোরেদেরকে আপনারা আবার বসিয়েছেন। কিছু ভালো মানুষও আছে, এই যে আলতাফ হোসেন চৌধুরী, এই লোকটা যদি আসতো ইতে অনেক ভালো লাগতো। ওই যে সাকা চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী, উনি যদি আসতো অনেক ভাল লাগতো। নতুন ইশরাক এসেছে, একটা ভালো পছন্দ। তারপর এরকম আরও অনেকেই ছিল যাদেরকে আপনারা আনতে পারতেন। এটা আমাদের আলোচনার বিষয় না যদিও, কিন্তু এখানে যে চোরগুলোকে এনেছেন, এই চোরগুলো দিয়ে, এই যে মির্জা কী বলে, ফখরুল ইসলাম আলমগীর, এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই তো মনে করেন এখন লুটপাট করে মানে অস্থির বানায় দিবে। আপনার হাতে রিজার্ভ আছে কত ভাই?
রিজার্ভ কত? ডক্টর ইউনূস তো তেনা তুনা পেঁচায়া আকুর বিল বাকি, আদানির বিল বাকি, বিশ্বব্যাংকের বাকি, কিস্তি বাকি, IMF-এর কিস্তি বাকি, বিভিন্ন বাকিটা কী করে শেষের দিকে এসে আমরা $29 বিলিয়ন রেখে গেলাম। এই $29 বিলিয়ন ভাই, এই রোজার পরই অবস্থাটা দেখেন না, অলরেডি ডলারের দাম ঊর্ধ্বমুখী। আজকে জ্যাকসন হাইটে গিয়েছিলাম, দেখলাম যে আমি গত 3-4 দিন আগে জ্যাকসন হাইটে গিয়ে দেখলাম কত যেন আজকে তার চাইতে $1 বেশি। তো ডলারের দাম বেড়ে যাচ্ছে। তারপরে জিনিসপত্রের দাম, এখন এই যে রমজান এসেছে, জিনিসপত্রের দাম বাড়ানো, নানান চ্যালেঞ্জ সরকারের হাতে। তো এই যে জায়গাগুলো, আপনারা এমনিতেই তো ভাই অস্থিরতার মধ্যে থাকবেন, তার উপরে এসে আবার এখন রাজনৈতিক যে বিরোধী দলটা আপনাকে সহযোগিতা করতে চাচ্ছে, সেই বিরোধী দলটাকে আপনি খোঁচায় আবার সেই 71-72 এসব 71-72 ট্যাবলেট বাংলাদেশের মানুষ আর খাবে না। আপনার ওই যে 32 নাম্বার ভেঙে দেওয়া হয়েছে না, 32 নাম্বার আবার ওইখানে ওইটার করেন, যেহেতু আওয়ামী লীগের অফিস টফিস খুলে দিচ্ছেন, তো 32 নাম্বার আবারও মেরামত করেন, আবারও ভাঙা হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। এইভাবে আপনারা যদি নাকি আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করতে চান, করতে পারেন, করে যান, দেখেন কতটুকু আওয়ামী লীগ আর আপনারা সব এক হইয়া তারপরেও জামাতের সাথে 5 বছর পরে লাগতে আইসেন, দেখেন তারপরে জামাতের ভোট কত আছে আর আপনাদের দুইটারে মিলায় ভোট কত আছে। তো যারে জুতা দিয়ে পেটাইলেও যার লজ্জা হয় না, তারে তো আর থাপড়ায় লাভ নাই, তাই না? তো জুতা দিয়ে পেটাইছে আওয়ামী লীগ, তারপরে আওয়ামী লীগই ভালো, আওয়ামী লীগের লোকজনরা আপনাদের এত পিরিতি আওয়ামী লীগের সাথে, তো করেন, সমস্যা কোথায়? আপনারা চালাইতে থাকেন আওয়ামী লীগের নিয়ে, মানুষ এগুলি দেখছে। আপনি যদি মানুষের মাইন্ড রিড করতে না পারেন, তাহলে এই আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, আপনাদের অবস্থা ঠিক ওইরকমই হবে। আপনারা আওয়ামী লীগ এবং এই ইন্ডিয়ার আজকে এই জুলাই আন্দোলনের একদম মূল এজেন্ডা ছিল হচ্ছে এই দুইটা, যে আওয়ামী লীগ ইন্ডিয়া, এই দুইটার ব্যাপারে মানুষ এত পরিমাণে খেপেছিল, সেই দুইটারই আপনারা বিশাল পিরিতি দেখাইতে যাচ্ছেন। মন্ত্রী পরিষদটা আমি যদি নাকি নাম ধরে বলি, ওনার এরা তো সব প্রভাবশালী লোকজন, তো আর নতুন করে আর বিতর্ক বাড়াই না, বাট আমার কাছে মনে হয়েছে যে একদম 8-10 জন একদম ইন্ডিয়ার মানে পয়দা করা মন্ত্রী এখানে বানানো হয়েছে, একদম চিহ্নিত ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট, তাদেরকে এখানে মন্ত্রী পরিষদে বসানো হয়েছে। সো সেই মানুষগুলিকে নিয়ে আপনারা বাংলাদেশে মানুষের সাথে তামাশা করলেন, জুলাই সনদই করলেন না, করতে থাকেন, সমস্যা নাই। এই পৃথিবী শুধু 5 বছরের জন্য না। আজকে আপনারা যেই চেয়ারে বসে আছেন, এই চেয়ারে আপনাদের যে বহু প্রতাপশালী শেখ মুজিব ছিল, বহু প্রতাপশালী শেখ হাসিনা ছিল, আজকে তাদের অবস্থা কোথায়? শেখ হাসিনার দিন কাটে এখন, আগে 2-1 বোতল খাইতো, এখন মনে হয় 8-10 বোতল ফেন্সিডিল খায় তার দিন কাটে। কোথায় সে আওয়ামী লীগ? আর আওয়ামী লীগের লোকজনরে বললে তারপরে শেষ করি, ভাই তোদের যদি লজ্জা শরম কিছু থাকতো, তোরা আবার এখন ফেসবুকে করিস। ওই তারেক রহমানের মেয়ের একটা ভিডিও বের হয়েছে, সেই ভিডিও দিয়া তারপরে এক জায়গায় দেখলাম লিখেছে যে ওদের শেখ পরিবারের মেয়েরা নাকি বিশাল আকারের সম্মানিত, তারা নাকি জীবনে, তোদের শেখ পরিবারের একটার জামাই হইল গিয়া ইহুদি, একটার বউ খ্রিস্টান, একটার যায় আকাম কুকাম করিস ইন্ডিয়াতে, তোদের তো বাংলাদেশে কিছুই নাই। তারেক রহমানের মেয়ে কোন গানে গিয়ে বন্ধু বান্ধবীর সাথে পড়াশোনা করে সেখানে গিয়ে সে ফান করেছে, সেটা তো বহুত ছোট জিনিস। তারেক রহমানের তো আর তার মেয়েরে তো আর ওই লন্ডনে তো আর ফেলে দিয়ে আসে না আরেকজনের সাথে, ওরা এটা নিয়ে করে। ওদের যদি লজ্জা শরম কোনো কিছু যদি থাকতো, ওদের যেভাবে জুতায়া বাংলাদেশের মানুষ পাঠিয়েছে, ওরা এতদিনে অন্তত মানে পায়ে ধরে হাতে ধরে মাপ চাইতো যে ঠিক আছে আমরা যা ভুল করেছি আর ভুল করব না। ওরা আবার ঘাট তারাম করে এখনও ভাব মারে, ওরা আবার নাকি না করে তারপরে পোক্ত হয়ে বাংলাদেশের রাজনীতি শুরু করবে। তোরা আয়, তোদের জন্য তুই মনে করিস না যে এই বিএনপি তোদেরকে সাপোর্ট দিয়ে রাখবে আর বাংলাদেশের মানুষ সব মারা গিয়েছে? এত মারা যায়নি তো। এই জামাত শিবির আজকে যে অবস্থানে আছে না, এর চাইতে আরও ভয়ঙ্কর, খুব ভার্নারেবল একটা পজিশনে থেকেও কিন্তু তারা এই দেশে ফাইট করেছে, পালায় যায়নি কেউ, রাজনীতি করেছে এই দেশে। এখন তো তাদের অবস্থা অনেক ভালো, চাইলেই উপরায় ফেলা যাবে না, একদম নিষিদ্ধ করে এগুলি করে যাবেন। আওয়ামী লীগই তাদেরকে একদম পরিপূর্ণ করে দিয়ে গিয়েছে। যাদেরকে এতদিন বলা হইতো যে রাজাকার ছিল, মুক্তিযুদ্ধের সময় জীবিত ছিল, সব ফাঁসি দিয়ে দিয়েছে। এখন কি বলবি? এখন এদেরকে রাজাকার বলবি, এদেরকে ফাঁসি দিবে, এদের বিচারের আওতায় আনবি, কিনে আনবি। চাঁদাবাজিও করে না, ধান্দাবাজি করে না, টেন্ডারবাজি করে না, মানুষের মেয়ে মানুষের দেখলে ইপটিজিং করে না, কিছুই করে না, তো তাদেরকে তুই নিবি কেমনে?
আবার এই হাসিনার মতো ওই যে ইন্ডিয়ারে নিয়ে তারপর ওইভাবে, ওইটা অত ইজি হবে না বিষয়টা। তো এটা করতে আসলে সেই পরিস্থিতি কি হয় সেটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে জুলাই মাসে। যদি এরকম পরিস্থিতি আবার আসে, এই দেশের মানুষ আবারও রক্ত দেবে। রক্ত দিলে আমার মনে হয় যেই ভুল করেছে, যেই চোর বাটপার আন্তর্জাতিক ন্যাশনাল সব চোর বাটপারদেরকে বসাইছিল, ওরকম চোর বাটপার ইনশাল্লাহ আর বসবে না। একদম শুরু থেকে মানুষ বুঝবে। আমরাও মানে ওই খোলা পানিকে আমরা ওই যে দই মনে করেছিলাম, চুন দেখে আমরা দই মনে করেছিলাম, ওইটারে মনে করে তারপরে সবার কত প্রশংসা। আমি নিজেই বলেছি এই ইউনুসকে 20 বছর চাই ভাই। প্রতিটা উপদেশটা চুরি করতে করতে দেশটার একদম ধ্বংস করে দিয়ে গিয়েছে। তো এই ধ্বংসস্তূপ থেকে তারেক রহমান টেনে উঠাবে, এটাই বিশ্বাস। মন্ত্রিপরিষদ নিশ্চয়ই উইদিন 6 মান্থ বা 1 বছরের মধ্যে এটার পরিপূর্ণ একটা হবে। নিশ্চয়ই তারেক রহমান সেই জায়গায় নিয়ে আসবে। আর ভাই, আপনারা যারা মন্ত্রী টন্ত্রী এমপি টেমপি আছেন, চুরি করার সুযোগ পাবেন, কিন্তু দেশের একদম ওই দেউলিয়া বানায় তারপরে যদি চুরি করতে যান তাহলে কিন্তু সমস্যা হবে। যাই হোক, ভালো থাকেন। আপনাদের কাছে বিচার দিয়ে রাখলাম, যারা বাংলাদেশে বিএনপি করেন ভাই, আপনাদের কেন্দ্রীয় নেতারা সোল্ড হইতে পারে। আপনারা বিশাল বড় দল, আপনাদের এই দলে অনেক মানুষ আছে এবং এই দলের বেশিরভাগ মানুষই ভারত বিরোধী, আওয়ামী লীগ বিরোধী। আমি আজকে কিছুক্ষণ আগে ভিডিওটা করার ফরিদপুরে দেখলাম যে তারা অফিস খুলেছে, আবার ফের বিএনপির লোকজন গিয়ে সেই অফিসে তালা মেরে দিয়ে এসেছে। আপনাদেরকে স্যালুট। যারা তৃণমূলের নেতাকর্মী আছেন ভাই, এই মির্জা ফখরুলদের সমস্যা হয় না। মির্জা ফখরুলের মেয়ে অস্ট্রেলিয়া ছিল, তার ঘর জামাইটা অস্ট্রেলিয়ায় ছিল, টাকা পাঠায়, আওয়ামী লীগই টাকা পাঠাইতো, তারা ভালো থাকে। আপনাদের সালাউদ্দিনের শিলংয়ে নিয়ে ভিআইপি রিসোর্টে নিয়ে রাখে, এদের সমস্যা হয় না, সমস্যা আপনাদের হয়। সো আপনাদের চোখের সামনে যদি আওয়ামী লীগের অফিস খুলবে, তারা রাজনীতি করবে এই দেশে, এটা দেখতে যদি আপনাদের ভাল লাগে তাহলে কোনো সমস্যা নেই। আমরাও তো ভাই খারাপ নাই, আমরা তো দেশে জেল খাটি নাই, আমরা দেশে পুলিশের দৌড়ানি খাইনি, আপনারা খেয়েছেন। আপনাদের যদি সেটার পরে লজ্জা না হয় তাহলে আর কি করেন, যেমনি ভাল লাগে। ভালো থাকেন।